যেমন দেখেন, এই আন্দোলন মানে ইংরেজ আমলে বেশ কয়েকটা আন্দোলন হয়। যেমন একটা হলো ফকির বিদ্রোহ, ফকির বিদ্রোহ বা সন্ন্যাস বিদ্রোহ। এই বিদ্রোহটা হয় 1760 থেকে শুরু হয়, 1800 পর্যন্ত ছিল। এটা প্রথম বিদ্রোহ, অর্থাৎ ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহটা হলো এই সন্ন্যাস বিদ্রোহ। এবং এটা মজনু শাহ, মজনু শাহের নেতৃত্বে ছিল। মজনু শাহের নেতৃত্বে এটা প্রথম বিদ্রোহ, প্রথম সশস্ত্র বিদ্রোহ বললে হবে না। ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ বললে ফকির বিদ্রোহ বা সন্ন্যাস বিদ্রোহ 1760 সালে হয়। এটা আমাদের যে ফকিরহাট নাম শুনছেন, বাগেরহাটে, এই ফকিরহাটের এর যে নেতা ছিল এটা ছিল সিধু কানাই, সিধু কানাই নেতা। নাম্বার 3, সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহ 1857 সালে, এবং এটা ছিল ভারতে, ভারত প্লাস বাংলা। এবং এটা হলো প্রথম সশস্ত্র বিদ্রোহ। প্রথম সশস্ত্র বিদ্রোহটা হলো 1857 সালে সিপাহী বিদ্রোহ, প্রথম সশস্ত্র বিদ্রোহ। আর নেতা ছিল মঙ্গল পাণ্ডে, নেতা মঙ্গল পাণ্ডে। সিপাহী বিদ্রোহ 1857। আর আরেকটা বিদ্রোহ ছিল, সেটা ছিল বেসিক্যালি চাকমা বিদ্রোহ। এখানে একটা বিদ্রোহ ছিল চাকমা বিদ্রোহ। চাকমা বিদ্রোহ 1776-77 সালের দিকে। এই চাকমা বিদ্রোহ বেসিক্যালি ছিল যে মানে কর হিসেবে তুলা আদায়, কর হিসেবে তুলা আদায়, এটার প্রতিবাদ করতে গিয়ে বিদ্রোহ হয়েছিল চাকমা বিদ্রোহ 1776-77 সালের দিকে পার্বত্য চট্টগ্রামে। এই কর হিসেবে তুলা আদায়, এটার বিরুদ্ধে একটা বিদ্রোহ হয়েছিল। নাম্বার 4, নীল বিদ্রোহ 1860 সালে হয়। নীল বিদ্রোহ 1860 সালে। আসল ভাই দরকার নেই, দরকার নেই। 1860 সালে নীল বিদ্রোহ হয়। এই নীল বিদ্রোহ এটা একটা মানে ইন্ডিগো কমিশন হয়েছিল, ইন্ডিগো কমিশন 1860 সালে। ইন্ডিগো কমিশন 1860 বা 1861 সালে হয়। যেটা 1860 সালে হয়, যেটা করেছিল লর্ড কেনিং, লর্ড কেনিং করেছিল। এর প্রেক্ষাপট আর কি, এটাই নীল বিদ্রোহের প্রেক্ষাপট। লর্ড কেনিং করেছিল 1860 সালে নীল বিদ্রোহ হয়। এটা ছিল কি বেসিক্যালি যে নীল চাষে বাধ্য করেছিল। যখন শিল্প বিপ্লব হয় তখন নীল চাষটা দরকার হয় ওদের, মানে ম্যানচেস্টারে যে বস্ত্র শিল্প গড়ে ওঠে, সেজন্য ব্রিটিশ ম্যানচেস্টারে এই নীল নীল নেওয়ার জন্য নীল চাষিদেরকে মানে বাধ্য করে নীল চাষ করতে। নাম্বার 5, ফরাইজি আন্দোলন। এই ফরাইজি আন্দোলনটা 1818 থেকে 1862 পর্যন্ত ছিল। এই আন্দোলনটার সূত্রপাত করেছেন হাজি শরীয়তুল্লাহ, হাজি শরীয়তুল্লাহ, তৎকালীন ফরিদপুর, বর্তমান শরীয়তপুর, তৎকালীন ফরিদপুরে। আর উনি হাজি শরীয়তুল্লাহ, উনি 1818 থেকে 39 পর্যন্ত উনি দায়িত্ব পালন করেন। আর 1840 থেকে 1862 তার পুত্র দুদু মিয়া, এই দুদু মিয়া এটা দেখভাল করেন। ফরাইজি আন্দোলন কিন্তু প্রথম ধর্ম আন্দোলন, প্রথম মুসলিম আন্দোলন।
মুসলিম আন্দোলন, পর্দা প্রথা চালু, তারপরে ন্যায় বিচার, তারপরে ফরজ পালন, এসব বিষয় হয়েছিল। ন্যায় বিচার, ফরজ পালন সহ নানান উদ্দেশ্যে স্যার, স্যার, হ্যাঁ স্যার, বরিশাল স্যার। স্যার আমি খবর নিই না, এখন নেবো স্যার। আপনার সাথে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। না স্যার, স্যার একটু ক্লাস স্যার, অনলাইন ক্লাস স্যার, ফোন দেবো না স্যার। জি স্যার, জি স্যার, আদাব স্যার। ফরেজি আন্দোলনের পরে যেটা একটা আন্দোলন, সেটা হলো তিতুমিরের বাঁশের কেল্লা, যেটা বা বারাসাত বিদ্রোহ, যেটা এটা 1830, এটা তিতুমির করেছিল বারাসাত বিদ্রোহ। এই তিতুমিরই কিন্তু বাঁশের কেল্লা তৈরি করেছিল। বাঁশের কেল্লা বারাসাত, ভারতে। তিতুমিরের আসল নাম কিন্তু নিসার উদ্দিন। নিসার উদ্দিন, এটা মহসিন উদ্দিন। যে দুদু মিয়ার নাম কিন্তু, এই দুদু মিয়ার নাম কিন্তু মহসিন উদ্দিন, মহসিন, মহসিন উদ্দিন। আর তিতুমিরের নাম হলো নিসার উদ্দিন, নিসার উদ্দিন। তাহলে বাঁশের কেল্লা, বারাসাত বিদ্রোহ, তো তিতুমির হলো নিসার উদ্দিন, মহসিন উদ্দিন হলো দুদু মিয়া। নাম্বার 7, এই সিপাহী বিদ্রোহ, এটা কিন্তু মনে রাখবেন, দমন করছে কেনি, দমন করেন লর্ড কেনি। আর সিপাহী বিদ্রোহের সময় সম্রাট যে ছিল, দিল্লির সম্রাট, যিনি তার পতন হয়, তিনি হলো বাহাদুর শাহ, বাহাদুর শাহ জাফর, বাহাদুর শাহ জাফর বা দ্বিতীয় বাহাদুর শাহ। বাহাদুর শাহ জাফর, উনি এই 1857 সালে রেঙ্গুনে পালিয়ে যান, রেঙ্গুনে, রেঙ্গুনে পালিয়ে যান, এবং ওখানেই তার মরদেহ, মানে তার সমাধি কিন্তু ইসে, রেঙ্গুনে। এই সিপাহী বিদ্রোহের কিছু কারণ আছে। এটা মানে সিপাহী বিদ্রোহ, পলাশী যুদ্ধ, এই দুইটা একটু ডিটেল পড়তে হবে। পলাশী যুদ্ধ এবং সিপাহী বিদ্রোহ একটু ডিটেল পড়াটা জরুরি। যাই হোক, 7 নম্বরে আমরা কোথায় আসলাম? বারাসাত বিদ্রোহ, ফরাজি আন্দোলন, নীল বিদ্রোহ গেল এটা। এরপরে স্বদেশী আন্দোলন। স্বদেশী আন্দোলন 1906 সালে হয়। 6 থেকে 11টা বঙ্গভঙ্গের বিরুদ্ধে হিন্দুদের আন্দোলন, বঙ্গভঙ্গের বিরুদ্ধে হিন্দুদের বয়কট আন্দোলন, অর্থাৎ বিদেশি পণ্য বয়কট। বিদেশি মানে ব্রিটিশ পণ্য, ব্রিটিশ পণ্য বয়কট। সশস্ত্র সংগ্রাম, সশস্ত্র সংগ্রাম, এটা হচ্ছে 1911 থেকে 1930। এটা ব্রিটিশদের বিরুদ্ধে, ব্রিটিশদের বিরুদ্ধে বাঙালিদের। বাঙালিদের বিদ্রোহ। 9 নম্বর সত্যাগ্রহ আন্দোলন। সত্যাগ্রহ আন্দোলন, এটা হয় 1906 সালে দক্ষিণ আফ্রিকায়। দক্ষিণ আফ্রিকায় মহাত্মা গান্ধীর নেতৃত্বে, মহাত্মা গান্ধীর নেতৃত্বে সত্যাগ্রহ আন্দোলন 1906 সালে হয় দক্ষিণ আফ্রিকার, দক্ষিণ আফ্রিকায় হয় মহাত্মা গান্ধীর নেতৃত্বে। সত্যাগ্রহ মানে হলো সত্যের জন্য যে আন্দোলন, এটাই সত্যাগ্রহ আন্দোলন। সত্যের জন্য যে আন্দোলন,
সেটাই সত্যাগ্রহ আন্দোলন। সাউন্ড অনেক কম ইনমানিল্লাহ। এখন ঠিক হয়ে যাবে। সত্যাগ্রহ আন্দোলন মানে সত্যের জন্য যে আন্দোলন, দক্ষিণ আফ্রিকার মহাত্মা গান্ধীর নেতৃত্বে। নাম্বার 10, অস্ত্রাগার লুণ্ঠন 1930। মাস্টারদা সূর্য সেন যেটা করেছিল, মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে, সূর্য সেনের নেতৃত্বে এবং এর অন্যতম সদস্য ছিল, অন্যতম সদস্য প্রীতিলতা, প্রীতিলতা ওয়ার্দেদার, প্রীতিলতা ওয়ার্দেদার। নিসার আলী, হ্যাঁ তিতুমিরের নাম। এখন ঠিক আছে। এরপরে তেভাগা আন্দোলন, তেভাগা আন্দোলন এটা 1946 এর দিকে হয়েছে। এটা হচ্ছে নাচল, নাচল, নাচল চাঁপাইনবাবগঞ্জে হয়েছিল, চাঁপাইনবাবগঞ্জ। আর এটার নেতা ছিল ইলা মিত্র, ইলা মিত্র। তেভাগা মানে জমির ফসল 3 ভাগ, জমির ফসল 3 ভাগ, 3 ভাগের 1 ভাগ পাবে কৃষক, 2 ভাগ পাবে মানে জমি, জমি মালিক। লবণ আইন বিরোধী আন্দোলন, লবণ আইন বিরোধী আন্দোলন এটা হচ্ছে 1929-এ। এটা করছে মহাত্মা গান্ধী। খেলাফত আর অসহযোগ আন্দোলন এখানে আনলাম না, লাস্ট ক্লাস ওটা বলেছিলাম। ভারত ছাড়ো আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন 1942, এটাও মহাত্মা গান্ধী ছিল। এটা হলো সর্বশেষ স্বাধীনতা আন্দোলন, সর্বশেষ স্বাধীনতা আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলন সর্বশেষ স্বাধীনতা আন্দোলন। আর প্রথম আন্দোলন, স্বাধীনতা আন্দোলন যেটা, সেটা ছিল হলো সিপাহী বিদ্রোহ 1857 সালে। 1857 সালে সিপাহী বিদ্রোহ ছিল প্রথম স্বাধীনতা আন্দোলন। এখন যে বিষয়টা হলো আন্দোলনের, এখানে আমি একটা সারসংক্ষেপ দিলাম, সারসংক্ষেপের আন্দোলন করবেন, তবে এই দুটো একটু ডিটেল পড়বেন। একটা যা আছে এখানে, একটা পলাশীর যুদ্ধ আর একটা সিপাহী বিদ্রোহ, এদের থেকে প্রশ্ন মাঝে মাঝে হয়, এই দুটো একটু ডিটেল পড়বেন। বেসিক করতে যতটুকু আছে ততটুকু পড়লে এনাফ ইনশাআল্লাহ, অতটুকু পড়লে এনাফ। যেটা কোশ্চেন করে দেখি পারেন কিনা। মূলত প্রথম কৃষক বিদ্রোহ কোনটা? প্রথম কৃষক বিদ্রোহ বিশ্বে পড়লে 1381 বা 14th শতক, ব্রিটেনে, ইউকে। কিন্তু বাংলাদেশে প্রথম কৃষক বিদ্রোহ কোনটা? এটা নিয়ে একটা বড় কনফিউশন আছে। না, সশস্ত্র সংগ্রাম, প্রথম সশস্ত্র সংগ্রাম যদি বলে, প্রথম স্বাধীনতা সংগ্রাম যদি বলে, দুইটি 1857 সালের সিপাহী বিদ্রোহ, দুইটাই প্রথম সশস্ত্র সংগ্রাম
এবং প্রথম স্বাধীনতা বিদ্রোহ both are 1857. Both are 1857. প্রথম কৃষক বিদ্রোহ বললে আসলে কোনটাকে বলা যায়? এটা আসলে সাঁওতাল বিদ্রোহই হবে। সাঁওতাল বিদ্রোহ 1955। চাকমা বিদ্রোহ যেটা, চাকমা বিদ্রোহ 1776-77 সালে হয়। তবে চাকমা বিদ্রোহটা এটা কিন্তু তুলা সংক্রান্ত, মানে কর সংক্রান্ত। কর আদায়ের জন্য তারা কি করতো, যে তুলার বিনিময়ে অন্য পণ্য সংগ্রহ করতো, সেটা ব্যবসায়ীদের কাছে প্রদান করা হয় যে না, তুলাই দিতে হবে, অন্য পণ্য দেওয়া যাবে, সেটা টাকার বিনিময় হবে। তখন তারা দেখা যায় টাকা চায় না, তারা চায় পণ্য, অন্যদের কাছে অন্য পণ্য চায়, সেটার বিনিময় ছিল। তারপরে কৃষক বিদ্রোহ বলা যায় না, কৃষক বিদ্রোহ বলে সাঁওতাল বিদ্রোহ। আর বিশ্ব কৃষক বিদ্রোহ হয় 1381 সালে বা 14 শতকে, সেটা হয় যুক্তরাজ্যে। এখন ব্রিটিশদের সময় কে কোনটা করছে এটা নিয়ে একটা প্রশ্ন আসে, কে কোনটা করছে সেটা। ব্রিটিশদের কর্মসূচি বা তাদের তাদের আইন বিধি এগুলো যদি দেখেন, আলিগড় সন্ধি, আলিবাগর চুক্তি বা সন্ধি, এটা 1757 সালে হয়। তারপরে এলাহাবাদ চুক্তি, এলাহাবাদ চুক্তি 1725 সালে হয়। দ্বৈত শাসন 1772 সালে হয়। দেখেন এই তিনটার গুরুত্ব এবং বিডি মানচিত্র, বাংলাদেশের বা বাংলার মানচিত্র, বেঙ্গল মানচিত্র, যেটা বেঙ্গল মানচিত্র, এই চারটা জিনিস বাম পাশে লিখি। তাদের জিনিস করেছেন লর্ড ক্লাইভ। লর্ড ক্লাইভ তিনি কিন্তু বক্সারের যুদ্ধের সেনাপতি ছিল, বক্সারের যুদ্ধের ব্রিটিশ সেনাপতি বা কোম্পানির সেনাপতি ছিল। আলীনগর সন্ধিটা কি, এই চুক্তিটার মাধ্যমে কলকাতার অধিকার পায় ব্রিটিশরা, কলকাতার অধিকার পায় ব্রিটিশরা, এবং এটা নিয়ে গেছে হলো সিরাজউদ্দৌলার কাছ থেকে। সিরাজউদ্দৌলা তিনি প্রদান করে দেয়, কলকাতার অধিকার পায় ব্রিটিশরা, এটা প্রদান করে সিরাজউদ্দৌলা। এলাহাবাদ চুক্তি যেটা, এটা মধ্যে বাংলা বিহার উড়িষ্যার, বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভ করে ব্রিটিশরা, দেওয়ানি লাভ করে ব্রিটিশরা। আর এটা প্রদান করছে দ্বিতীয় শাহ আলম, দ্বিতীয় শাহ আলম প্রদান করে। আর এই প্রেক্ষিতে দ্বৈত শাসন যেটা, দ্বৈত শাসন যেটা মনে রাখবেন, এটা 1765 সালে লর্ড ক্লাইভ চালু করে। এখানে যে বিষয়টা ছিল যে বিচার করবে নবাব আর রাজস্ব দেখবে কোম্পানি, দ্বৈত শাসন এটা, অর্থাৎ বিচার করবে নবাব, বিচার ও শাসন, আর রাজস্ব সংক্রান্ত বা আর্থিক সংক্রান্ত দেখবে হলো কোম্পানি। কোম্পানি মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এর দ্বৈত শাসন বিষয়বস্তু ছিল। এবং এর ফলশ্রুতিতে যেটা হয়, এর ফলশ্রুতিতে
70 দুর্ভিক্ষ হয়, 70 দুর্ভিক্ষ। এবং 1772 সালে হেস্টিংস বাতিল করে, হেস্টিংস বাতিল করে। দ্বৈত শাসন 1735 সালে লর্ড ক্লাইভ চালু করে। দ্বৈত শাসন বেশি বিষয়বস্তু ছিল বিচার নবাব বা শাসন করবে মানে রাজস্ব দেখবে কোম্পানি। এর ফলাফল ছিল 70 দুর্ভিক্ষ। 1772 সালে ওয়ারেন হেস্টিংস বাতিল করে। এই যে 70 দুর্ভিক্ষ, 70 দুর্ভিক্ষ শুধু এইটার কারণেই হয়নি, অনাবৃষ্টি একটা কারণ ছিল, অনাবৃষ্টি কারণ ছিল, অন্যতম কারণ, অনাবৃষ্টিও কারণ ছিল। 70 দুর্ভিক্ষ, এই দুর্ভিক্ষ কিন্তু 1 কোটি মানুষ মারা যায়। কোন কোন মতান্তরে আছে 3 কোটি, তবে 1 কোটি ইতিহাস বইতে আছে। 1 কোটি মারা যায় 1770 সালে হয়। 70 বা বাংলা 1176 খ্রিস্টাব্দ, বাংলা 1176 আর 1770 হলো ইংরেজি। এই 70 দুর্ভিক্ষের সময় যিনি লর্ড ছিল, লর্ড কার্টিয়ার, লর্ড কার্টিয়ার, তিনি তখন ক্ষমতায় ছিলেন। আমি আবার বলতেছি, দ্বৈত শাসন 1765 সালে লর্ড ক্লাইভ চালু করছেন। এটা দ্বৈত শাসন মানে হলো বিচার নবাব করবে রাজস্ব কোম্পানি। এর ফলশ্রুতিতে 70 দুর্ভিক্ষ হয় এবং 1772 সালে হেস্টিংস এটা বাতিল করে দেয়। আর এই 70 দুর্ভিক্ষের অনাবৃষ্টিও কারণ ছিল, 1 কোটি মানুষ মারা যায়। 1770 সালে হয় বা বাংলা 1176 সালে, এটাকে 76 মনান্তরে বলে, 70 দুর্ভিক্ষ বলে। আর এই সময় যিনি লর্ড ছিলেন তার নাম ছিল লর্ড কার্টিয়ার। এই সময় যিনি লর্ড ছিলেন তার নাম ছিল লর্ড কার্টিয়ার। লর্ড ক্লাইভ তিনি আরেকটা কাজ করছেন, তিনি হলো লর্ড ক্লাইভ তিনি বাংলার মানচিত্র যেটা 1779 সালে প্রকাশ করছেন, 1779 বেঙ্গল মানচিত্র 1779। এবং যিনি করছেন জেমস রেনেল, একজন ব্রিটিশ একজন ভূগোলবিদ, জেমস রেনেল, তিনি এই বেঙ্গল মানচিত্র প্রকাশ করেন 1779 সালে। ক্লিয়ার? আপনার এখানে মনে রাখবেন লর্ড, 4 জন লর্ড বেশি গুরুত্বপূর্ণ। একজন হলো ক্লাইভ, একজন হেস্টিংস, একজন কেনিং। ক্লাইভ, হেস্টিংস, কেনিং, কর্নওয়ালিস, এই কয়েকজন গুরুত্ব একটু বেশি এখানে। এর মধ্যে 4 জন পড়লে, 4 জনই মোস্ট অফ দ্য কেসেস তারাই কিন্তু সবচেয়ে বেশি করছেন। আর লর্ড কার্জন তো কয়েকবার আসছে, বঙ্গভঙ্গ কি করে সেটা তো ভিন্ন জিনিস। পরীক্ষা থেকে তো লর্ড কার্জনও থাকে, কিন্তু এগুলো মনে থাকে, আর ওদেরগুলো একটু মনে কম থাকে। এবারে দেখেন কলকাতায় রাজধানী স্থাপন। কলকাতায় রাজধানী স্থাপন, আমি এটা মানে 1782 বলছিলাম, 1772 হবে, একটু ঠিক করে নিয়ে নেয়। মনে হয় যে আমি মধ্যযুগের ক্লাসের মধ্যে বলছিলাম 1782। 1772 সালে কলকাতায় রাজধানী স্থাপন। কলকাতায় রাজধানী স্থাপন করা হয়েছে 1772 সালে। তারপরে হলো এখানে বেঙ্গল গেজেট প্রকাশিত হয়েছে, বেঙ্গল গেজেট, বেঙ্গল গেজেট প্রকাশিত খুব সম্ভবত 1781। তারপরে এশিয়াটিক সোসাইটি নির্মাণ 1784 সালে হয়েছে। আমাদের বাংলাদেশে হয়েছে 1952 সালে, কিন্তু 1784 সালে এশিয়াটিক সোসাইটি, এটা কলকাতায়। তারপরে হলো সিভিল সার্ভিস অ্যাক্ট, 1784। সিভিল সার্ভিস নিয়ে 3টা তথ্য মনে রাখবেন। সিভিল সার্ভিস এখানে লিখে রাখেন। সিভিল সার্ভিস আইন এটা করছেন হেস্টিংস। আর সিভিল সার্ভিসের জনক বলা হয়, জনক কর্নওয়ালিস। আর বিভাগীয় কমিশনার
ও ম্যাজিস্ট্রেট নিয়োগ দেন ডালহৌসি। এই তিনটা জিনিস মনে রাখবেন। বিভাগীয় কমিশনার এবং ম্যাজিস্ট্রেট নিয়োগ দিচ্ছেন বেন্টিং, ডালহৌসি নাম, বেন্টিং। এই তিনটা গুরুত্বপূর্ণ বেশি, যেহেতু আমি সিভিল সার্ভিস পরীক্ষা দিই সেজন্য গুরুত্বপূর্ণ। সিভিল সার্ভিস অ্যাক্ট বা আইন হেস্টিংস 1784, তারপরে সিভিল সার্ভিসের জনক কর্নওয়ালিস, বিভাগীয় কমিশনার ও ম্যাজিস্ট্রেট নিয়োগ দেন বেন্টিং। এরপরে রাজস্ব আইন যেটা করছেন, রাজস্ব আইন এটাও একজনই করছেন, রাজস্ব আইন। তারপরে হলো পাঁচশালা বন্দোবস্ত, পাঁচশালা বা পাঁচশালা বন্দোবস্ত আর একশালা বন্দোবস্ত। একশালা বন্দোবস্ত 1777 আর 1772 থেকে 1776। এই 6টা জিনিস একজনই করছেন, ওয়ারেন হেস্টিংস। কলকাতার রাজধানী স্থাপন, বেঙ্গল গেজেট 1784 সালে 2টা জিনিস করা, একটা সিভিল সার্ভিস অ্যাক্ট, একটা হলো এশিয়াটিক সোসাইটি আইন। রাজস্ব আইনে তিনি করছেন। পাঁচশালা বন্দোবস্ত, একশালা বন্দোবস্ত তিনি করছেন। আসেন, আমি 10টায় বের হবো, 10টায় বের হবো, 10টায় বের হবো, 10টায়। ঠিক আছে, ফোন দেবো না 10টায়। ওয়ারেন হেস্টিংস এরপরে যে কাজটা করছে সেটা হলো যে 10শালা বন্দোবস্ত। 10শালা বন্দোবস্ত 1789 সালে, আর একটা চিরস্থায়ী বন্দোবস্ত, এটা হচ্ছে 1793 সালে। 10শালা মানে 10 বছরের জন্য জমি যারা, আর চিরস্থায়ী বন্দোবস্ত হলো যে একেবারে নিয়ে যাওয়া, মানে যদি কৃষক না করে, মানে কৃষক যদি মানে খাজনা করে, খাজনা সংক্রান্ত আর কি, খাজনা সংক্রান্ত। চিরস্থায়ী বন্দোবস্তের অপর নাম 2টা, একটা সূর্যাস্ত আইন আর একটা হলো জমিদারি প্রথা। যদি কেউ খাজনা দিতে মানে ব্যর্থ হয় তাহলে তার জমিটা নিয়ে যাওয়া হবে। এরপর কর্নওয়ালিস, লর্ড কর্নওয়ালিস এই তত্ত্ব চালু করছেন। এবং এই চিরস্থায়ী বন্দোবস্ত বা জমিদারি প্রথা উচ্ছেদ 1950 সালে প্রজাস্বত্ব আইনের মাধ্যমে। আর এর রূপরেখা করছেন শেরে বাংলাকে ফজল হক। রূপরেখা ফজল হক 1938। রূপরেখা করেন ফজলুল হক 1938 সালে। রূপরেখা ফজলুল হক 1948। রূপরেখা ফজলুল হক 1948। চিরস্থায়ী বন্দোবস্ত 1793 সালে। এটা ছিল খাজনা সংক্রান্ত। খাজনা দিতে ব্যর্থ হলে নির্দিষ্ট সময়ের মধ্যে তাহলে এটাকে বলা হয় সূর্যাস্ত আইন অথবা জমিদারি প্রথা। ওয়েলসলি একটা আইন করছেন, সেটা হলো ওয়েলসলি, ওনার একটাই অবদান, সেটা হলো যে উনি অধীনতামূলক মিত্রতা নীতি করছেন। অধীনতামূলক মিত্রতা নীতি
এটা কি? এটা বেসিক্যালি ব্রিটিশ সাম্রাজ্যবাদী চেতনা। ব্রিটিশ সাম্রাজ্যবাদী চেতনা। বেসিক্যালি নবাব যদি শাসন ভারে ব্যর্থ থাকে বা মানে দুর্বল থাকে, তাহলে ব্রিটিশরা শাসনভার প্রদান করবে, শাসনভারের দায়িত্ব নেবে। যদি কেউ ব্যর্থ হয়, অধীনতামূলক মিত্রতা নীতি। এটা 18 সালে হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যার কথা বলছিলাম যে বেন্টিং এবং কেনিং, এই দুজনের অনেক অবদান। ডালহৌসির অবদানও অনেক। বেন্টিংয়ের অবদান, বেন্টিং অনেক অবদান। যেমন বেন্টিং উনি ভূমি সংস্কার করছেন। ভূমি সংস্কার উনি ইংরেজি চালু করছেন ফার্সির পরিবর্তে। ইংরেজি চালু 1835। উনি প্রথম শিক্ষানীতি চালু করছেন। শিক্ষানীতি চালু, এটা 1835। এই বেন্টিং ভূমি সংস্কার, ইংরেজি চালু, তারপরে সতীদাহ প্রথা বিলোপ 1929 থেকে তিনি বিলোপ করেন। যে সহমরণ, স্বামীর সাথে স্ত্রীর সহমরণ, এটা ছিল সতীদাহ প্রথা। সতীদাহ প্রথা বিলোপ করেন। তারপরে তিনি ইংরেজি চালু করেন, মানে এটা আদালতে চালু করছেন প্রথম। আদালত ইংরেজি চালু, প্রথম শিক্ষানীতি চালু, সতীদাহ প্রথা বিলোপ। সতীদাহ প্রথা বিলোপ করেন 1829 সালে। আর কোনো ভূমি সংস্কার আইন করেন। আর ওই যে বললাম ভূমি বিভাগীয় কমিশনার এবং ওই যে সার্কিট হাউস, ম্যাজিস্ট্রেট সার্কিট হাউস। এই সার্কিট হাউসটা কি ছিল? সার্কিট হাউস ছিল যে একটা সার্কিট ঘুরে আসবে, ম্যাজিস্ট্রেট এসে এখানে রাতে যাপন করবে। এই জন্য সার্কিট হাউস করা হয়েছে। সার্কিট হাউস এখনো আছে, সরকারি কর্মকর্তারা এখনো থাকতে পারেন। ডালহৌসি ইনি টেলিগ্রাফ চালু করছেন 1853 সালে খুব সম্ভবত। টেলিগ্রাফ চালু, ডাক টিকিট চালু করছেন। ডাক টিকিট চালু 1855 সালে সম্ভবত। বিধবা বিবাহ চালু করেন। বিধবা বিবাহ চালু 1856। রেল লাইনও চালু করছেন। রেল লাইন 1853। আর রেল লাইনের প্রথম যে মানে দর্শনকারী কুষ্টি, ওটা করছিল লর্ড কেনিং। রেল লাইন 1853 সালে করেন। এবং সত্য বিলোপ নীতি, সত্য বিলোপ নীতি প্রণয়ন, এটা খাটাস একটা বিষয় ছিল। সত্য বিলোপ নীতিটা ছিল কি, যদি পুত্র সন্তান না থাকে, পুত্র সন্তান না থাকলে, পুত্রের মানে নবাবের পুত্র সন্তান না থাকলে ব্রিটিশরা তার অধিকার লাভ করবে। ব্রিটিশরা অধিকার লাভ করবে। সত্য বিলোপ নীতি প্রণয়ন, টেলিগ্রাফ, ডাক টিকিট, বিধবা বিবাহ, রেল লাইন, সত্য বিলোপ নীতি প্রণয়ন, এর ডালহৌসি করেছেন। এরপর কেনিং, লর্ড কেনিং। লর্ড কেনিং তো অনেক কিছু করছেন, যেমন পুলিশ চালু করছেন 1861। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। আর এই বিধবা বিবাহ আইন, এটা কিন্তু হিন্দু আইন, হিন্দু বিবাহ আইন। হ্যাঁ, একটু ঘুরে আসবে, তখন কিন্তু ডালহৌসি দেখাতে হবে। উনি বাজেট প্রণয়ন করছেন, এটাও 1861। পুলিশ বাজেট মুদ্রা চালু করছেন, মুদ্রা চালু, এটাও 1861। তাহলে পুলিশ বাজেট মুদ্রা, পুলিশ বাজেট মুদ্রা
সবগুলো তিনি চালু করছেন। ইন্ডিগো কমিশন তো বলছিলাম, আর কিছু আছে? এটা কি যেন একটা আইন করছে উনি, লিখে নেই, গুরুত্বপূর্ণ একটা আইন করছে উনি। ইন্ডিগো কমিশন, সিআরপিসি, সিআরপিসি করছে, সিআরপিসি। সিআরপিসি নাম শুনছেন? ক্রিমিনাল প্রসিডিউর। এই সিআরপিসি বা ফৌজদারি কার্যবিধি, বাংলায় বলি ফৌজদারি কার্যবিধি প্রণয়ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লর্ড কেনিং করে। আর যারা আছেন ওগুলো ভাই না পড়লে চলবে, চারটা ভালো করে পড়বেন। ক্লাইভ হেস্টিংস, কেনিং, কর্নওয়ালিস ও বেন্টিং। আল্লাহ রে, বেন্টিং। আসলে কর্নওয়ালিস বেশি আসছে, পরে তো কাজ কম, কিন্তু পরীক্ষা আসছে অনেক বেশি। ঠিক আছে, শনিবার পরীক্ষা, শনিবার এক্সাম আগামীকালকে। আগামীকালকে আমি একটা এক্সামের সলিউশন, আগের যে মধ্যযুগের পরীক্ষার প্রশ্নের ব্যাখ্যা ক্লাসটা নেব আগামীকালকে, সেটা আমি টাইমটা জানাই দেবো। শনিবার এক্সাম 9 PM, সবার জন্য 9 PM, ইনশাল্লাহ 9 PM এক্সাম হবে আগামীকালকে শনিবার। ইংরেজ আমলের উপরে পরীক্ষা, পুরো ইংরেজ আমল। আর রবিবার থেকে আমাদের ভাষা আন্দোলনের ক্লাস শুরু হবে। এই সপ্তাহের মধ্যে আশা করি আমাদের ভাষা আন্দোলন থেকে আমরা একেবারে 70 নির্বাচন পর্যন্ত করতে পারবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ক্লাস করবেন, হ্যাঁ, পরে রেকর্ড ক্লাস হলো করবেন। ক্লাস করলে কনফিউশন দূর হয়ে যাবে।